এটার গল্প যদি বলি, গল্প হচ্ছে একটা চাষি আর চাষি বউয়ের গল্প। সালাম, নমস্কার, শুভেচ্ছা। ভাই বোন, দাদা দিদি, চাচা চাচি, মাসি পিসি, যে যেইখানে বসে আছেন সবাইকে আমার শুভেচ্ছা। পুতুলের সাথে মানুষের সখ্যটা কিন্তু একেবারে আজন্মের একটা সম্পর্ক। ডান হাতটাকেই ধরবো, ভালো করে দেখো কি করেছি। আমি তো ডান হাতটাকেই ধরে আছি, আর বাঁ হাতটা প্রায় আঠা বা পেরেক দিয়ে আমার হাতে আটকানো আছে। আমি বাঁ হাতটা ধরে নেই, বাঁ হাতটা আমার সঙ্গে আটকানো আছে কোনো রকম। আমি যা করি ডান হাতে করি, বাঁ হাতটা আটকানো আছে। তাহলে ডান হাতটা যে আমি ধরে আছি কেন? আমার এই কন্ট্রোলটার জন্য, এই কন্ট্রোলটার জন্য। আসলে কি আমরা যে এটা বলি, আমি যেটি এই পর্যন্ত গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে পুতুল নাটক দেখে, পুতুল নাটক শিল্পীর সাথে কথা বলে এবং মোটামুটি বই পুস্তক পড়ে নানাভাবে যে ব্যাপারটা আমার একটা অনুধাবন হয়েছে যে প্রথমত পুতুলের সাথে মানুষের সখ্যটা কিন্তু একেবারে আজন্মের একটা সম্পর্ক। আমরা তো দেখেছি যে সভ্যতার সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত এমন কোনো দেশ, জাতি, সমাজ, ভাষাগোষ্ঠী পাওয়া যাবে না বা সম্প্রদায় পাওয়া যাবে না যারা তাদের সামর্থ্য অনুযায়ী শিশুর হাতে একটা পুতুল কোনো রকম দেয় কি দেয় না। তো তাই তো, আচ্ছা, সেই ক্ষেত্রে পুতুল আবার কেন দেয় শিশুর হাতে? খেয়াল করে দেবেন, একটা হল যেন উপহার হিসেবে দিয়ে ছেলেটা যেন হাসে খুশি হয়। আবার আরেকটা কখন, যখন বাচ্চাটা শিশুটা যখন কান্না করে তখন দেখা যায় এ বাবা কাঁদে না কাঁদে না, এই যে প্যাপো পাপো এইসব আওয়াজ। কারণ আমরা হাতে যে পুতুলটা থাকে সেটাকে নানা রকম নড়াচড়া করানোর চেষ্টা করি, যে নড়ছে। তো এরকম আমরা আজকাল কিন্তু বাজার থেকে ওরকম টয় কিনি, যেগুলি খেলনা আর কি, যেটা চাবি দিলে ঘোরে বা ওই দাঁড় করালে দেখে, আবার হলে শুয়ে দিলে চোখ বন্ধ করে, এরকম। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের দুটো জিনিস। একটা হচ্ছে এই ফিগারের প্রতি, ছবির প্রতি মানুষের যে আকর্ষণ হলো চিরন্তন, যেটা আমরা সেই শিকার যুগের সেই যে গুহা চিত্রের মধ্যেও তো সেটা পাই, যে মানুষ তার প্রতিরূপটা বা অনুরূপ বা আদলগুলো মানুষ ওখানে দেখতে চায়। দ্বিতীয়ত যে বিষয়টি হলো সেটা হলো মানুষ মানে নানা জায়গা থেকে মানুষ বৈচিত্র্য চায়, আনন্দ চায়, এবং এই আনন্দগুলোর মধ্যে দেখবে একটা গতির একটা সম্পর্ক আছে। যে গতির সম্পর্ক জায়গা থেকে মানুষ বিভিন্ন খেলাধুলাগুলি করে। খেলা করা মানে কিন্তু গতি সঞ্চার করা। গতি সঞ্চার করা হাতে যেমন শরীরে যে গতিটা করে সেরকম মনে, ফুটবল খেলুক আর ক্রিকেট খেলুক কিংবা দাবাই খেলুক, দাবা খেলাটা বসে খেললেও কিন্তু সেটা আসলে চেতনাটা তার বসে থাকে না, তার ভিতরে কিন্তু অ্যাকশন মানে ক্রিয়া তো কাজ করে। তো এই যে সহজাত যে বিষয়গুলো, সেটি থেকে মানুষের মধ্যে এই যে সঞ্চালন যে ব্যাপারটি, নাড়াচড়া করার যে ব্যাপারটি, সেই ব্যাপারটা কিন্তু সাধারণভাবে চলে এসছে। এই জায়গা থেকে আমি যেহেতু পুতুল নাটক নিয়ে কাজ করছি, আমি লক্ষ্য করেছি যে আমাদের প্রাচীন সভ্যতার যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে, একদিকে যেমন আমাদের হরপ্পা মহেঞ্জোদারো, এখানে আমরা প্রায় 4-4.5 বছর, মানে এখন তার 4,000 বছরের আগে আর কেউ বলছে না, বরং পেছনের দিকে অনেকে আরো দূর যেতে চাইছে, যে আরো আগে আগে। সেখানে যে নগর সভ্যতার যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে, সেখানে আপনারা জানেন অনেক ব্যবহার্য উপকরণ আছে, সেখানে অনেক রকম পুতুল আছে। তো সেটা হয়তো খেলনা পেত, কিন্তু তার মাঝেও কিছু বিষয় দেখা গেছে, এমন কিছু পুতুল পাওয়া গেছে যাতে বোঝা যায় এদেরকে চালনা করা হতো, সঞ্চালনা করা হতো। পাশাপাশি কিন্তু সেই মিশর এবং আফ্রিকান ওই সভ্যতার মধ্যে দেখা গেছে কিছু মূর্তির মতো মূর্তি, সেগুলো কাঠের পাটাতন বা হলো পাথরের পাটাতনের উপরে সেগুলো রেখে দূর থেকে দড়ি দিয়ে টানা টানে এই করে নড়াচড়া, যেটা আমরা এখন হচ্ছে ওই যে বিখ্যাত সুলতান সুলেমানের তার আমলেও আমরা কিন্তু দড়ি দিয়ে ওই যে পাপেট পরিচালনা, পুতুল পরিচালনার নিদর্শন কিন্তু আছে। এগুলো কিন্তু ডকুমেন্ট হিসেবে ইয়েতেই পাওয়া যায়, কিন্তু অনলাইনে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো, ইউটিউবিয়াতে এই সমস্ত ব্যাপারগুলো এখন পাওয়া যাচ্ছে। তো এগুলো হলো প্রাচীনত্বের নিদর্শন। এবার আমাদের এই জনপদের যে ব্যাপারটি, আমরা এই জনপদের তো ইতিহাসগুলো কম বেশি আমরা জানি। একদিকে যেমন ভৌগোলিক জায়গা থেকে আমাদের যে সমতল ভূমি আছে, আবার রাঢ় ভূমি আছে, আবার হচ্ছে অনেক নিচু জায়গা আছে।
আমাদের তো নানা সিজনের সাথে যে পরিবর্তন, এই দিক থেকে আমার ভৌগোলিক অনেক, যে কারণে আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো মানে খুব বেশি পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় তাও অনেক ভূগর্ভস্থ, সেগুলো এখন নতুন নতুন করে আবিষ্কার হচ্ছে। ভৌগোলিক সীমারেখার মধ্যে আমাদের জনজীবনের নানা বৈচিত্র্য আছে, এটা পাশাপাশি আবার রাজনৈতিক, আমাদের নানা সময়ে জনপদ বিভিন্ন শাসক দ্বারা শাসিত হয়েছে। আবার আরেকটা হলো এইদিকে শিক্ষা বা জ্ঞান বিদ্যা বুদ্ধি এইটার কমতি এবং যোগাযোগের খামতি, এই দুইয়ের কারণেই দেখা যাচ্ছে যে আমাদের যে শিক্ষা জ্ঞানের যে বিষয়টি, সেটি যতটা প্রকৃতিগত, যতটা হচ্ছে লৌকিক, এর বাইরে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাটা অনেক পরে শুরু হয়েছে। তো সেই প্রাতিষ্ঠানিক শিক্ষার আগে আমাদের মানুষকে এখানে অশিক্ষিত ছিল, নিরক্ষর হয়তো থাকতে পারে, এবং অক্ষর জ্ঞান তো সেটা ভিন্ন, কিন্তু তারা অশিক্ষিত ছিল এই কথাটি কোনোভাবে বলা যাবে না। আমাদের অন্তত যে চর্যাপদের যে নিদর্শনগুলো পাওয়া গেছে, সেই চর্যাপদের যে নাচ, যে গীতিকা, তার মধ্যে তো আমরা বিরাট আমাদের ইতিহাস ঐতিহ্য পাই, আমাদের সংস্কৃতির পরিচয় পাই, এবং সেখানে যে নাটক সঙ্গীত তাও যে বৈশিষ্ট্য ছিল, সেগুলো আমরা যে বুদ্ধর তাহলে বুদ্ধ নাটক বিষময় হয়ে এরকম যেমন তার মধ্যে দিয়ে, অর্থাৎ সেই বৌদ্ধিক নাটকও ছিল, সেগুলি আমরা পাই। প্রাচীন যুগে, মধ্যযুগেও কিন্তু একবারে শ্রী চৈতন্যদেব যে পুতুল নাটকের দল ছিল, সেই প্রমাণ কিন্তু এখন লক্ষ্য, সেগুলো আমরা নানা সূত্রে। এর বাইরেও আবার মনে করে যে শ্রীকৃষ্ণ কীর্তন আমাদের মধ্যযুগের একটা খুব গুরুত্বপূর্ণ এবং সমৃদ্ধ একটি কাব্য, আমাদের সাহিত্য। সেইটি শ্রদ্ধা সুকুমার সেন যেমন ওটিকে উনি প্রায় তথ্য প্রমাণ দিয়ে উনি বোঝাতে চেয়েছেন যে ওইটি পুতুল নাটকের পাণ্ডবী, পুতুল নাটক, পুতুল দ্বারা সেটি পরিবেশিত। এইরকমই আবার মধ্যযুগের যে রোমান্টিক কাব্য, প্রণয়োপাখ্যান যেমন হলো ইউসুফ জুলেখা, সেইটি যেই ভাষা, সেটি একটু হলো মৌখিকভাবে, এবং অনেকে আবার অনুমান করেন যে সেটি হয়তো পুতুল নাটক দ্বারা, কারণ ওইটি বাস্তব অভিনয় দ্বারা তার মধ্যে যে শব্দ, যে দৃশ্যকল্প আছে সেটি সম্ভব। আর এই ছাড়াও তার আগে আমাদের প্রাচীন এবং মধ্যযুগের যে পৌরাণিক জাতকের গল্প ইত্যাদির মধ্যে যে সমস্ত বর্ণনা আছে, সেখানে 32 পুত্তলিকা এরকম সেই জাতকের গল্প আছে, সেখানে কিন্তু এই যে পুতুলের মাধ্যমে যে গল্প বলার যে ব্যাপারগুলো ছিল, সেটি প্রামাণ্য পাওয়া যায়। আর একেবারে আরো স্পষ্ট করে যেটা পাওয়া যায়, রামায়ণ মহাভারতের বিভিন্ন উপাখ্যানগুলি পুতুল নাটকের মাধ্যমে, এবং তার বয়স হতো 1000 বছর। এই সব মিলিয়ে আমাদের এই অঞ্চলে যে পুতুল নাটক, যেটা নাচ হিসেবে অভিহিত হতো, পুতুল নাচের ইতিহাস নিশ্চিতভাবে 1000 বছরের। ভারতীয় উপমহাদেশে তথা বঙ্গে, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ মিলিয়ে 4 রকমের পাপেট আছে। একটা হচ্ছে সুতা পাপেট, যেটাকে আমরা মেরিওনেট বলি। একটা হচ্ছে বেনি পুতুল, বেনি পুতুল হচ্ছে হাত দিয়ে এভাবে নাচায় যেটা। একটা হচ্ছে দণ্ড পাপেট বা রড পাপেট, যেটা। বেনি পুতুল হচ্ছে গ্লাভস। আরেকটা হচ্ছে ছায়া পুতুল, শ্যাডো পাপেট। এই 4 রকমের পাপেট হচ্ছে আমাদের দেশে। আমাদের দেশে এবং দেশে বেশিরভাগ যেটাকে আমরা বলি যে ধরো ট্রেডিশনাল যে ব্যাপারটা, ট্রেডিশনালি পাপেট আমরা ম্যাক্সিমাম মানুষজন সুতা পুতুল, যেটা মেরিওনেট পাপেট করে থাকে। আর এটার বাইরেও শহর কেন্দ্রিক বা বিভিন্ন বিভাগীয় শহরে এখন কাজ শুরু হয়েছে একটু একটু করে, তারা এটার বাইরেও কাজ করে। যেমন দস্তানা বা গ্লাভস পাপেট, যেটা ওইটা নিয়ে কাজ করছে, দণ্ড পাপেট নিয়েও কাজ করছে। এটা হচ্ছে তোমার ফার্স্ট সে কোয়েশ্চেনের আনসার। আমার ড্রিম বা এটা নিয়ে পরে বলতেছে। চলো শুরু করে। ঢাকা শহরে এখন কিছু দল আছে যারা পাপেট নিয়ে কাজ করছে, ওরা আধুনিক পাপেটটা করছে। সবই আধুনিক, সবই ঐতিহ্যবাহী বা ট্রেডিশনাল। ওই ট্রেডিশনাল ফর্মটাকে নিয়ে কীভাবে এটাকে আরও এনরিচ করা যায়, তো বৃদ্ধি করা যায়, ওইটা নিয়ে কাজ করছে কিছু দল আছে ঢাকা শহরে। যেমন আমরা ইনভেন্টর্স পাপেট নামে কাজ করছি। ডক্টর রশিদ হারুন পাপেট ক্ষেত্রে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নামে কাজ করছে। আবার
আরেকটা গ্রুপ আছে যারা রড পাপেট নিয়ে কাজ করছে, যেমন মুসা মনোয়ার স্যারের মাল্টিমিডিয়া পাপেট ডেভেলপমেন্ট সেন্টার। তারপর ছায়া পুতুল বা শ্যাডো পুতুল নিয়েও কিছু কিছু দল কাজ করছে। আরো দল আছে কিছু যারা কাজ করছে, ঢাকা পাপেট থিয়েটার কাজ করছে, জল পুতুল নামে আরেকটা পাপেটের দল কাজ করছে। ওভারঅল যদি বলা চলে, আমরা এই কিছু দল শুরু করেছি আবার আধুনিকভাবে পাপেট শিল্পটাকে করার। ট্রেডিশনালরা তো কাজ করছে, শিল্পকলা একাডেমি আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদেরকে সাপোর্ট করছে। আমরা যারা ব্যক্তিগতভাবে করছি তারাও আসলে অ্যাকোমোডেট হয়ে সবাই মিলে পাপেট মিডিয়ামটা নিয়ে কাজ করার চেষ্টা করছি। এই চারটা মাধ্যমেই কোনো না কোনোভাবে করছি। একটা দল যে একদম কংক্রিটভাবে একটা পাপেট মাধ্যমে কাজ করছে এরকমও না। আবার কিছু কিছু দল আছে মুখ্য থাকে, তো ধরো একটা দলের মুখ্য হচ্ছে সুতা পাপেট করা, আরেকটা দলের মুখ্য হচ্ছে রড পাপেট করা, আবার আরেকটা দলের মুখ্য হচ্ছে ধরো বেনি পুতুল বা শ্যাডো পাপেট করা। সব মিলিয়ে আমরা ছোট পরিসরে হোক বা কি পরিসরে হোক আমরা জানি না, তবে আমরা শুরু করেছি। আশা করি কিছু একটা ভালো হবে। কাকতারা প্রোডাকশনের হিরো যদি বলি, হিরো হচ্ছে কাকতারা। কাকতারা ওই কৃষকের বাড়ির খেতে দাঁড়িয়ে থাকে, সে দেখে এখানে একটা বিবেক আছে, বিবেকের সাথে সে কথা বলে। কাকতারাও ইচ্ছে মানুষ হওয়ার, মানুষের মতো কাজ করে। যখন ওই চৌধুরী বাড়ির পাইক এবং পেয়াদারা চাষি বউ এবং ফসলের জমিকে নিয়ে যায়, চাষির উপর অত্যাচার করে, চাষি বউয়ের উপর অত্যাচার করে, তখন মানুষের প্রতি তার তৃষ্ণা আসে। ওইটা থেকে সে হতাশ হয় ডাক্তাররা। কিন্তু এত কিছুর পরেও যখন চাষি এবং চাষি বউ আবার মানে উঠে দাঁড়ানোর স্বপ্ন দেখে, আবার ফসল ফলায়, আবার যখন দাঁড়ায়, তখন সে কাকতারুয়া বলে যে আসলে মানুষ সবসময় খারাপ না, মানুষ একটা ভালো জিনিস, মানুষকে ভালো হতে হয়, মানুষকে ভালো হতে হবে। তখন সে ওই বিবেকের সাথে যে তর্কটা ছিল, তখন সে বলে দেখো এটা হচ্ছে মানুষ, তো আমি এরকম মানুষ হব। ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল বাংলাদেশ বা আমাদের এই এশিয়ান কান্ট্রিগুলোর মাতৃভূমি বলা যায়, বা পুতুল নাচ বা পাপেট মাতৃভূমি কিন্তু হচ্ছে বাংলা। পূর্ব এবং পশ্চিমবাংলা মিলিয়ে বলছি বাংলা। আজ থেকে প্রায় হিসাব অনুযায়ী বা ঐতিহাসিকরা দেখছেন প্রায় 5000 বছর আগে এই পুতুল নাচ আমাদের এই দেশে ছিল। বিভিন্ন প্রচারে বিভিন্ন জায়গায় পুতুল নাচকে কাজে লাগানো হয়েছে। এমনকি যখন বৌদ্ধ ধর্ম প্রচার করা হয় সেই সময়ও আমাদের পুতুল নাচ ধার করে তারা ধর্ম প্রচার করেছে। সেই পুতুল নাচ এখন বলবো বাংলাতে একটু যেন নিম্নমুখী, মানুষের কাছে গ্রহণযোগ্যতা একটু কমে গেছিল। কিন্তু আমি বিগত 3 বছর বিভিন্ন জনপদে, মানে একদম ইন্টেরিয়ার গ্রাম, খুব ইন্টেরিয়ার থেকে খুব ইন্টেরিয়ার গ্রামে আমি শো করেছি। আমি এই 3 বছরে নাই করে 400-র উপর আমি শো করেছি বিভিন্ন জনপদে। তাতে করে মনে হয়েছে যে না, আমাদের ধারণাটা ভুল। পুতুল নাচ মানুষ এখনো দেখে এবং দেখতে চায়। তথাকথিত শিক্ষিত ভদ্রলোকেরা তারা হয়তো এখন ওই ডিজে সংস্কৃতি বা হিন্দি গান বা এইসবেতে মুখ ফিরিয়েছে, কিন্তু গ্রামের খেটে খাওয়া মানুষ বা যাদের মধ্যে এখনো মানুষ বলে, মনুষ্যত্ব বলে কিছু আছে হৃদয়ে, তারা এখনো পুতুল নাচ দেখতে চায় এবং দেখেও। আমি এখনকার বলছি, আমি পুতুল নাচ নিয়ে গেছি এই রিসেন্টলি 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর মানে তো একটা ভীষণ হইহট্টগোলের দিন। সেদিনে সবাই একটু, আমাদের দেশে আবার চিয়ার্সটা ওয়াইন দিয়ে বেশি হয়, তো সেখানেতেও কম করে বলছি 15 থেকে 17,000 দর্শকের সামনে আমি শো করেছি। এটা একটা মানে আমি অবাক হয়েছি। আমরা একটা প্রসেনিয়াম থিয়েটার করি, আমরা একটু ঘিরে নিয়ে আমরা আড়ালে থেকে কাজটা করি, কিন্তু এত দর্শক এসেছে। আমরা ওখানে পরপর 3 বছর শো করছি, তো আবার এই বছরের জন্য তারা বায়না দিয়েছে। তো আমরা কোনখানটা ঘিরবো আমরা খুঁজে পাইনি, যে আমরা যে আড়াল করবো, আড়াল করতে পারছি না, এত দর্শক। এবং সে অবাক হয়ে তারা দেখছে সেই পুতুলের মুখ। আমাদের পুতুল তো খুব ইজি, আমাদের ঠোঁট নড়ে না, চোখ নড়ে না, হ্যাঁ, ঘাড়ও যে সব অনেক রকম কিছু করতে পারে তাও না, কিন্তু মানুষ অবাক হয়ে দেখে এবং দেখছে। তো আমি প্রফেশনালি অন্য কিছু করতাম, আমি ব্যবসাদার ছিলাম,
তো সেখান থেকে সরে এসে আমি পুরোপুরি এখন 24 ঘন্টার পাপেট শিল্পী বা পুতুল নাচের শিল্পী হিসেবে নিয়োজিত। আমি চাই এই বাংলার বা আমাদের যে পুতুল নাচ গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে, তারই অঙ্গ হিসেবে আমি আজকে এখানে এসেছি শেখানোর জন্য, চালানোর জন্য, কথা বলানোর জন্য এবং নতুন প্রজন্মকে এর প্রতি আকৃষ্ট করার জন্য। কিন্তু থিয়েটার হচ্ছে দেখছি ওই মামা পিসি মাসি নিয়ে 30টা কি 40টা দর্শক, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি যে আমার পাপড়ের শো হলে সেখানে কম করে হলেও 1000 দর্শক হবেই। আমরা করি এপার বাংলার যে পুতুল কর্মীরা আমাকে ডেকেছেন তাদের সম্বন্ধে আমার এমনিতে কোনো ওই আজকাল ইন্টারনেটের জগতে যতটুকু হয় ততটুকু ধারণা ছিল, কিন্তু তারা কতটা ঠিক তৈরি, কতটা ঠিক পেছিয়ে কেমন অবস্থায় আছেন এ ব্যাপারে আমার আগ্রহ ছিল। কিন্তু আমি এসে দেখেছি যে খুব খাঁটি এবং সত্যি কথা বলতে কি, যে এপার বাংলার ওপার বাংলার কর্মীদের, পুতুল নাট্য কর্মীদের মত পার্থক্য তো কিছু নেই, বরঞ্চ দুটোর উৎসভূমি এক হওয়ার জন্যে মানে সমস্যা এবং সমাধান এবং সংকট এক, হুবহু এক। আমি এখানে এসেছি মূলত যে ভঙ্গিমাতে যে সহজ রাহস্য মানে ডোমেস্টিক ওয়েস্ট বলতে যা বোঝায়, সেই যে কত সহজে পুতুল বানিয়ে যন্ত্র যে থাকে পুতুলের মধ্যে ঘাটটার নড়ার, সেই সমস্ত যন্ত্রপাতি মানে ছেড়ে দিয়ে কত সহজে পুতুল বানানো যায়, তেমন একটি প্রক্রিয়া বা কৌশল আমি নিজেই গত মাত্র 4-5 বছরে এটা বার করেছি। মানে 35 বছর অভিজ্ঞতার পরে এটা আমি বার করেছি, যাতে ছাত্রছাত্রী বা তামাম দুই বাংলার সমস্ত পুতুল উৎসাহী মানুষদের হাতে সহজে তুলে দেওয়া যায়। তো সেটি জানতে পেরে এপার বাংলার ইনভেন্টর্স পাপেট এবং বাংলাদেশ পুতুল নাট্যকলা যে হারুলাল বসুদের যে সংগঠন আছে, এই দুটি সংগঠন আগ্রহ প্রকাশ করে এবং সেই যন্ত্রের বা যন্ত্র ছাড়া যে পুতুলের যে ম্যানিপুলেশন, সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্যে অথবা তার প্রসারের জন্যে আমি এসেছি। গত 23 তারিখ থেকে আজকে 26 তারিখ এই চলছে ওয়ার্কশপ। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্য যে আমি এটা সুযোগ পেয়েছি। আমার খুব ভালো লাগছে, এক কথা খুবই ভালো লাগছে। এবং আমার মনে হয় নয়, ইতিহাস বলছে যে দুই বাংলার পুতুল শিল্পীদের মধ্যে এতাদৃশ যৌথ পরিকল্পনায় ওয়ার্কশপ এই প্রথম, এবং সেই ইতিহাস ক্ষণের সঙ্গী বা সাক্ষী হতে পেরে আমি আরো পুলকিত বলা যায়। আমরা যারা কাজ করছি বা যারা কাজ করতে আসবে সামনে, বা তোমরা যারা কাজ করছো, যার সেক্টর, সবাইকে পাপেটিয়ার হইতে হবে না, সবাইকে পাপেট পারফর্ম করতে হবে না, প্লে করতে হবে না। তুমি যে তোমার জায়গা থেকে একটা তাড়না বোধ করেছো, সেটা ভালোর জন্য হোক বা অ্যাস্থেটিক জায়গা থেকে হোক বা ভালোবেসে হোক বা তোমার শিক্ষার প্রয়োজনে হোক, তুমি যে কাজটা করছো এজন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। তুমি তো এগিয়ে আসছো। আমি তো বলবো তুমিও তাহলে পাপেট গাই, ইউর দ্য ওয়ান অফ পাপেট গাই। তুমি যদি পাপেট গাই নাই হলে তো তোমার মাথায় এটা আসতো না। তোমার কোনো না কোনো জায়গায় কিন্তু আছে, মিডিয়ামটা নিয়ে কাজ করা যেতে পারে। তো যারা বলে যে মৃত প্রায় একটা শিল্প মাধ্যম, এটা আমি কখনোই ভাবিনি। তাহলে আসলে ওই 1997 সালে আজ হতে 20 বছর আগে আমি পাপেট নিয়ে কাজ করা শুরু করতাম না, আর দীর্ঘ 20 বছর যাবত আমি পাপেটে কাজ করতাম না, যদি আমি কোনোভাবে ভাবতাম এটা মৃত প্রায় একটা শিল্প। শিল্প কখনো মরে না। এটা হচ্ছে কিছু শিক্ষার ব্যাপার, কিছু বোধের ব্যাপার, কিছু কমিউনিকেশনের ব্যাপার। আর আমার মিডিয়ামটা পাপেটটা হচ্ছে কমিউনিকেশনের একটা মাধ্যম। তো আমি যদি কমিউনিকেটিভ না হই, তাহলে আমার মিডিয়াম কি করে কমিউনিকেটিভ হবে? আমি খুব অপছন্দ করি এই কথাটা বলতে। এটা একটা মৃতপ্রায় শিল্প মাধ্যম। শিল্প মরে না কখনো। শিল্প হয়তো চর্চিত হচ্ছে না, চর্চিত হয় না বিভিন্ন কারণে। সামাজিক কারণ আছে, আর্থিক কারণ আছে, পারিবারিক কারণ আছে, আর্থ সামাজিক ইনফ্রাস্ট্রাকচার আছে,
তারপরে আমি রাজনীতি সচেতন কিনা এটাও দেখতে হবে। রাজনীতি সচেতনতার কারণেও অনেক সময় অনেক শিল্প চাপা পড়ে যায়। সবকিছু মিলিয়েই তো আমরা এই দেশ, এই পৃথিবী, এই সমাজ, এই সভ্যতা, এই পরিবার।